শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন আজ হাজির হয়েছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে। আজ আমি তৃতীয় অধ্যায়ের অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি পরবর্তী সৃজনশীল, তার মানে সৃজনশীল 3 করার চেষ্টা করব। এর আগে দুটো ক্লাসে আমি সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 করেছিলাম। তো দেখি আমরা সৃজনশীল 3 এর প্রশ্নে কি বলছে। সৃজনশীল 3 এর প্রশ্নে বলছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ টোটাল বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা। তো এই ক্ষেত্রে এরকম যদি প্রশ্ন থাকে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করলে সেগুলো এখানে আসবে না। তার মানে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা বলতে বোঝাচ্ছে পণ্য বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। আমি অঙ্কটা পড়ি, তোমরা শোনো। আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চের 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে উনি একটা ব্যবসা শুরু করছে। উক্ত মাসে তার নিম্নলিখিত লেনদেনগুলো। এই লেনদেন, এই ঘটনার মধ্যে বা এই লেনদেনের মধ্যে কোনো বিক্রয় পরিমাণ নেই। মার্চের 3 তারিখে বলছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করে, এটা হচ্ছে ক্রয়, বিক্রয় না, সো এটাও আসবে না। 6 তারিখে বলছে জাহিদ স্টোরসের নিকট বিক্রয়, বিস্কুট বিক্রয় করা হয়েছে, তার মানে এটা আসবে। তো জাহিদ স্টোরসের নিকট কি বিস্কুট বিক্রয়, আমরা লিখে দিতে পারি বিস্কুট বিক্রয়। ওকে, তো বিস্কুট বিক্রয় করছে কত? 15,000 টাকা। তার পরবর্তী বলছে দোকান ভাড়া প্রদান করা হয়েছে, এটা আসবে না। বলছে মার্চের 10 তারিখে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা, এটাও আসবে। তাহলে আমরা লিখবো বিক্রয়, তোমরা এটা লিখতে পারো নগদে বিক্রয়টাও লিখতে পারো, 75,000 টাকা। তারপর আমরা দেখি 17 তারিখে বলছে আবার নগদে পণ্য ক্রয়, এটা আসবে না। বলছে 19 তারিখে বলছে কেক বিক্রয় 60,000 টাকা, এটাও আসবে। তাহলে আমরা লিখবো কেক বিক্রয় 60,000 টাকা। এখন আমরা কি করব? পরবর্তীতে 21 তারিখ আছে জনতা ব্যাংকের নিকট থেকে ময়দা ক্রয়, এটা আসবে না। মালিক নিজ প্রয়োজনের ব্যবসা থেকে উত্তোলন করছে 4,500 টাকা, এটাও আসার সম্ভাবনা নাই, কারণ যেহেতু এটা বিক্রয় না। তাহলে আমরা যোগ করে দিই। তো যোগ করলে হচ্ছে আমাদের 1,50,000 টাকা। আমরা লিখে দিতে পারি মোট বিক্রয়। বুঝছো সবাই? তাহলে আমি কি বলছি, যদি ক্রয় বা বিক্রয় করতে বলে আমার প্রশ্নে, আমাকে অবশ্যই পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় করতে হবে। কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করলে সেটা হবে না। চলো দেখি আমরা খতে কি করতে বলছে। খতে বলছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলির বিবরণী সহকে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব দেখাও। দ্বিতীয় অধ্যায়ে তোমরা অবশ্যই হিসাব সমীকরণের প্রভাব পড়েছো ভালোভাবে। আমি এখন আবার তোমাদেরকে সেই হিসাব সমীকরণের প্রভাবটা দেখাবো, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, অনেক স্টুডেন্ট হিসাব সমীকরণের প্রভাবের গড় করতে ভুল করে। তাহলে আমরা গড়টা একটু শিখি কিভাবে করতে। এটা খুবই সহজ গড় করাটা। আমি তোমাদেরকে এখন যেভাবে শেখাবো ঠিক এভাবে গড়টা করার চেষ্টা করবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো, আমরা হিসাব সমীকরণের একটা ঘর করব, হিসাব সমীকরণের প্রভাব দেখাবো এই ঘরের মাধ্যমে। এটা হচ্ছে খ। তোমরা উপরে অবশ্যই লিখে নিবা যে জনাব আব্দুর রহমানের লেনদেনের প্রভাব দেখানো হলো, বা হিসাব সমীকরণের প্রভাব, লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। তাহলে এটা প্রথমে আমরা এভাবে এখানে একটা দাগ দিয়ে দেব, এদিকে তারিখের জন্য একটা গড় করে দেব। তারপরে যেটা থাকবে সেটার মাঝখানে আমরা এভাবে একটা দাগ টেনে দেব। তোমরা নিশ্চয় বুঝতেছ? তারপরে দেখো, এখানে একটা গড় করব, এখানে একটা, এই যে এখানে একটা গড় করব, তারপরে একটা বর্ডার দেব। এখানে আমরা সমান সমান ইউজ করব। তাহলে এইদিকে সম্পদের দিকে অনেকে অঙ্ক অনুযায়ী অঙ্কে একটা বা দুটো করে এভাবে, কিন্তু আমি এটা বলতে চাই না। আমার কথা হচ্ছে পরীক্ষাতে তুমি আগে থেকে জানবা না যে আমার এখানে কয়টা সম্পদ আছে। দায়ের পরিমাণ নির্দিষ্ট থাকবে 3টা, যে এখানে একটা দীর্ঘমেয়াদী দায়ের জন্য থাকবে, একটা চলতি দায়ের জন্য থাকবে, এটা মালিকানা সত্ত্বের জন্য থাকবে। 3টা ফিক্সড, এইদিকে আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সম্পদের গড় আমার কখনোই সমান হবে না। যেহেতু সম্পদের কলাম আমার সমান হবে না, আমি আগে থেকে জানতেও পারবো না যে আমার কয়টা করতে হবে। তাহলে তুমি কি করবা? এজন্য আমি বলি সর্বোচ্চ 4টা, সর্বনিম্ন 3টা ঘর তুমি সম্পদের দিকে করবা। তাহলে আমরা সর্বনিম্নটাই করি, কারণ আমাদের এই অঙ্কের মধ্যে এর বেশি থাকার কথা না। তাহলে আমরা সর্বনিম্নটা করলাম 3টা। তাহলে আমি এখানে লিখব কি, তারিখ
তারপরে এখানে লিখবো আমরা সম্পদ এ সমান তো দেওয়া হয়ে আছে, এখানে আমরা লিখবো দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, তাহলে মালিকানা সত্ত্বের দিকে এখানে কি থাকতে পারে, পাওনাদার অথবা প্রদেয় হিসাবে লিখতে পারো, তারপরে লিখতে পারো ঋণ বা ব্যাংক ঋণ, এটা লিখতে পারো। আর এখানে লিখবা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বে সাধারণত 4টা উপাদান থাকে, তাহলে তোমরা এটা একটু আমি একটু বাড়াই লিখি। 4টা উপাদান থাকে, এই 4টা উপাদান কি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ এই 4টা লেনদেন বা এই 4টা উপাদান মালিকানা সত্ত্বের সাথে যোগ বিয়োগ হবে, অর্থাৎ ক্যাপিটাল এবং রেভিনিউ মানে মূলধন এবং আয়, এই দুটো এটার সাথে যোগ হবে মালিকানা সত্ত্বে, এখানে যোগ হবে। আর এখানে এক্সপেন্স মানে খরচ, আর ডি মানে ড্রয়িংস, তারপরে তোমরা এখানে ই এক্স ও ব্যবহার করতে পারো। এক্স মানে খরচ, তার মানে খরচ হইলে বাদ যাবে আর উত্তোলন হইলে এখান থেকে বাদ যাবে। এখানে আমরা লিখব মন্তব্য। ওকে, তাহলে সম্পদের দিকে আমরা লিখতে পারি অবশ্যই নগদ তো থাকবেই, বাদ বাকিগুলো তো আমরা জানি না আগে থেকে কি লিখবো, এজন্য আমরা এটা খালি রাখবো। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। 2017 আমরা তারিখটা লিখলাম, আর আমাদের যেহেতু বলছে 1-3, তার মানে আমরা লিখতে পারি মার্চ 1। তো মার্চের 1 তারিখে কি ঘটনা ঘটছে দেখো, বলছে নগদ 2,40,000 টাকা, তাহলে আমরা নগদের ঘরে লিখব 2,40,000 টাকা। ওকে, তারপর একটা কি, আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু, যন্ত্রপাতি, তাহলে আমরা লিখব যন্ত্রপাতি, যন্ত্রপাতির ঘর। তাহলে যন্ত্রপাতি কত টাকা, যন্ত্রপাতি হচ্ছে 56,000 টাকা যন্ত্রপাতি নিছে। দেখো আরেকটা আছে, এটা একটু বুঝার একটা বিষয় আছে, এটাতে অনেকে ভুল করে। 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে। এখন পণ্যদ্রব্য এটা কিন্তু সম্পদ না, যে আমরা এখানে একটা ঘর করে লিখে দিব। আবার দেখো তাহলে পণ্যদ্রব্যটা কি, পণ্যদ্রব্য বলতে আসলে কোনো হিসাব বোঝা না, এটা দ্বারা ক্রয় বোঝা, অর্থাৎ ব্যবসা শুরু করার সময় কিছু পণ্য নিয়ে মালিক ব্যবসা শুরু করছে। এখন এই পণ্যটা আমি কোথা থেকে পাইলাম, এমন তো না যে মালিক একটা মুদির দোকান দেওয়া শুরু করছে, ঘরের থেকে আটা চাউল ডাল এগুলো নিয়ে ব্যবসা শুরু করছে, এরকম তো হয় না। তাহলে কি এটাও কিন্তু একটা মূলধনের অংশ, যেহেতু এটা মূলধনের অংশ, তাহলে পণ্যদ্রব্য ক্রয় করতে টাকা চলে গেছে, এটা একদিকে খরচ, আরেকদিকে যেহেতু এটা মূলধনের অংশ, তাহলে এটা কি হবে, এই যে মালিকানা সত্ত্বের সাথে প্রথমে এই যে 2,40,000 আর আছে কত এখানে 56,000 সাথে 21,000, এই সবগুলো মিলায় যোগ করলে হচ্ছে 3,17,000। এটা আমি একবার এখানে লিখবো 3,17,000, একবার কি করলাম যোগ করলাম, আবার এই 21,000 টাকা আমার মাইনাস করে দেখাতে হবে। তোমরা কি বুঝছো, এইভাবে যদি পণ্যদ্রব্য থাকে তখন আমি কি করব, বাদ দিয়ে দেব। আমরা অবশ্যই জানি পণ্যদ্রব্য মানে হচ্ছে ক্রয়, তাহলে ক্রয় করলে টাকাটা চলে যায় প্রতিষ্ঠান থেকে, এটা একটা খরচ, তাহলে খরচ সবসময় আমরা কি লিখছি এখানে ইএক্স, মালিকানার সাথে থেকে বাদ যাবে। আবার যেহেতু এটা মূলধনের অংশ, ব্যবসা শুরু করার সময় মালিক দিয়েছে, তাহলে কি করতে হবে, সেটা আবার মালিকানার সাথে একবার যোগ করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে যখন আমরা এই কলামের মধ্যে অর্থাৎ মালিকানা সত্ত্বের কলামে কোনো টাকার অঙ্ক লিখবো বা কোনো লেনদেন আনবো, পোস্টিং করবো, তখন আমাকে মন্তব্য লিখতে হবে। তোমরা এই ক্ষেত্রে লিখতে পারো মূলধন আনয়ন, অথবা এখানে তুমি বিনিয়োগও লিখতে পারো। এই মূলধন আনয়নটা তুমি সর্বোচ্চ এসএসসি পর্যন্ত লিখতে পারবা, পরবর্তীতে কিন্তু তুমি বিনিয়োগ লিখতে বাধ্য থাকবে। এই জন্য আমি কিন্তু দুটোটা লিখে দিছি, যেটা তুমি মূলধন আনয়ন এখন লেখো, যেহেতু এখন তোমাদের গাইড বই বা এই বইয়েরও সমাধানে মূলধন আনয়নে লিখছে, এই জন্য আমি লিখছি, নাহলে তোমরা বলবা এইখানে বইতে একরকম স্যার লিখছে একরকম। আর বিনিয়োগটা কিন্তু তোমরা সবসময় ব্যবহার করবা, যখন ইন্টারে যাবা বা অনার্স মাস্টার্স যাবা, তখন অবশ্যই তোমাদেরকে বিনিয়োগ ব্যবহার করতে হবে। তাহলে এটা গেল। তারপরে দেখো আমরা পরবর্তী তারিখে চলে যাচ্ছি, 3 তারিখ বলছে। তো 3 তারিখে কি বলছে, কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, কাশেম ট্রেডার্সের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করছি। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো বিষয়টা, কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, এই ক্ষেত্রে কিন্তু নগদ বলে নাই। আবার এটা ধারে হওয়ার জন্য শর্ত আছে, তাহলে একটা লেনদেন ধারে হওয়ার জন্য দুটো শর্ত থাকে, এক হচ্ছে নগদ কথা না বলা, দ্বিতীয় হচ্ছে কোন যে ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে অর্থাৎ পাওনাদার বা পদেয় হিসেবে নাম বলা। যেহেতু এখানে পদেয় বা পাওনাদারের নাম বলা আছে, সেহেতু আমি নিশ্চিত ধরে নিতে পারি এই ঘটনাটি বা এই লেনদেনটি ধারে সংগঠিত হয়েছে। তাহলে ধারে সংগঠিত হলে কোথায় বসবে, পাওনাদার বা পদেয়র ঘরে। তাহলে কত টাকা, 34,000 টাকা, আমরা লিখবো 34,000 টাকা।
34, এটা তারিখটা হচ্ছে কত 3, তাহলে 3 তারিখ বরাবর 34,000 টাকা। আর কোথায় বসবে এটা, যেহেতু ক্রয়, তাহলে ক্রয় মানে হচ্ছে ব্যয় বা এক্সপেন্স, তাহলে এটা কি হবে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে 34,000 টাকা। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমরা মাইনাস ফিগারটা সবসময় যেটা বাদ যাবে সেটা আমরা সবসময় ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, তার মানে ব্র্যাকেট দেখে আমরা বুঝবো এটা কি হবে, বিয়োগ হবে মালিকানা সত্ত্বের টাকা থেকে। যেহেতু আমরা মালিকানা সত্ত্বের টাকা থেকে বিয়োগ করব, তাহলে আমাদের কথা হচ্ছে এখানে হচ্ছে 2,62,000। আচ্ছা, আমি বলছি এই কলামে যখন আমি কোনো টাকার অঙ্ক লিখবো মালিকানা শর্তের ঘরে, তখন আমাকে অবশ্যই এটা কি দিতে হবে, কি দিতে হবে, এই যে মন্তব্যের ঘরে মন্তব্য দিতে হবে। তাই এটা কি পূর্ণ ক্রয়, ঠিক আছে, আমি দিলাম পূর্ণ ক্রয়। ওকে, 62,000, এখানে কোনো কিছু নাই, শুধু 34,000 লিখলাম। এখানে কিছুই নেই, কিছু নাই, দেওয়ারও দরকার নেই। এখানে কত আছে 56,000, আর এখানে 2,40,000। বুঝছো? তাহলে আমরা পরবর্তী এন্ট্রিতে চলে যাচ্ছি। পরবর্তী এন্ট্রি আমাদেরকে বলছে 7 তারিখের এন্ট্রিটা করার জন্য। 7 তারিখে বলছে দোকান ভাড়া প্রদান, এটা তো খরচ, তাই না? আর যেহেতু খরচ, এই ধরনের খরচগুলো সম্পূর্ণ নগদে হয়। যেমন বেতন প্রদান করা হলো, কেউ কি এরকম বলবে ধারে বেতন প্রদান করা হলো, এটা কি সম্ভব? ধারে দোকান ভাড়া প্রদান করা হলো, এগুলো কখনো ধারে হয় না, এগুলো সম্পূর্ণ নগদে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, নগদ থেকে বাদ দিয়ে দেব 16,500। এটা কত তারিখের? 7 তারিখের। 16,500 টাকা আমরা মাইনাস করব। আর যেহেতু এটা খরচ, তাহলে আমরা কি করব, মালিকানা সত্ত্ব থেকে 16,500 বাদ দিয়ে দেখাবো। তাহলে এটা হচ্ছে কি ভাড়া খরচ, ঠিক আছে? তাহলে এইবার আমরা কি করব, এটার একটা ব্যালেন্স করে ফেলব। এখন এটা এখান থেকে 16,500 টাকা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকতেছে 2,45,500, 2,45,500। ওকে, আর এখানে থাকতেছে 34,000, আর এখানে 56,000 যেভাবে সেভাবে থাকবে। আর এখানে 2,40,000 টাকা থেকে যদি আমি বাদ দেই, 500, 7, 2,23,500 টাকা থাকতেছে আমার এখানে, থাকতেছে 2,23,500। ওকে, তাহলে পরবর্তী কি দিয়েছে 10 তারিখ। 10 তারিখে কি বলছে দেখো, 10 তারিখ বলছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। তাহলে কি হচ্ছে, এটা আয়। পণ্য বিক্রয় হচ্ছে কি প্রতিষ্ঠানের আয়। আমরা জানি প্রতিষ্ঠান দুইভাবে আয় করে, যেগুলো সেবামূলক প্রতিষ্ঠান সেবা প্রদানের মাধ্যমে, আর যেগুলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা উৎপাদনমুখী প্রতিষ্ঠান সেগুলো বিক্রয়ের মাধ্যমে আয় করে থাকে। তাহলে এটা তার একটা আয়। আর যেহেতু বলছে নগদে, তাহলে আমরা এটা নগদে করে যোগ করে দেব 75,000 টাকা। আর যেহেতু আয়, আয় কোথায় বসবে, রেভিনিউ। রেভিনিউ কি হবে, আমি প্লাস চিহ্ন দিয়ে বুঝিয়েছি, তার মানে এটা কি যোগ হবে। তাহলে আমরা এই 75,000 টাকা এখানে যোগ করে দেব। তো 75,000 টাকা যদি যোগ হয় 3,20,500 হবে। আমি লিখি, আচ্ছা, আর এখানে আছে 34,000। তাহলে এদিকেও যদি আমরা ঠিক সমানভাবে ব্যালেন্স করি, তাহলে কথা হচ্ছে এখানে কোনো কিছু নাই, যেভাবে থাকবে। আর এখানে আমরা কি করব, যোগ করব। 2,98,500। ওকে, আমাদের যেহেতু এই 4 তারিখের কথাই বলছে, তাহলে 1, 3, 7 ও 10 এইগুলোই আমরা কি করলাম, হিসাব সমীকরণের প্রভাবটা দেখালাম। যেহেতু আমাদের কাজ শেষ, আর এন্ট্রি নেই, এখন আমরা কি করব, ব্যালেন্স করব। তাহলে আমরা এগুলোকে আপাতত ক্লোজ করে দিই। এখানে কিছু নাই, এখানে নীল লিখে দিব, তাহলে এটাও ক্লোজ করে দেই, নীল লিখে দিব, এটাও ক্লোজ করে দিই। এবার আমরা কি করব, আমরা এগুলো মুছে দেব। এখানে আমরা কি করব, এখন প্রুফ করব, অর্থাৎ দুইটা দিক, অর্থাৎ এই যে হিসাব সমীকরণ মানে কি সমতা, অর্থাৎ এখানে কি থাকবে, একটা সমান থাকবে। যেহেতু এখানে সমান থাকবে, এখন আমরা দেখব আমাদের ব্যালেন্সের যোগফলটা সমান হয় কিনা। যদি ব্যালেন্সের যোগফল সমান হয়, আমরা মনে করব আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে 2,98,500 এবং 56,000 টাকা, এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হচ্ছে 3,54,500। এদিকেও কত হচ্ছে আমাদের 34,000, আর হচ্ছে কত 3,20,500। তাহলে আমাদের অঙ্কটা
ঠিক আছে, যোগফলটা হচ্ছে 3,54,500, তার মানে হয়ে গেল। বুঝছো? তাহলে তোমরা এরকম ভাবে হিসাব সমীকরণ প্রভাব দেখাবা আর ঘরে এভাবে করবা। ঠিক আছে, তো চলো তাহলে আমরা গ করার চেষ্টা করি। দেখো আমাদের গতে বলছে মার্চের 6, 17, 19 এবং 28 তারিখের লেনদেনগুলির ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তাহলে আমরা লিখলাম 6, 17, 19 এবং 28। যেহেতু শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে, আমি সাধারণত পার্সোনালি ডেবিট ক্রেডিট পর্যন্ত করে থাকি, কিন্তু তোমাদের বইতে অর্থাৎ উদাহরণে যে দেখানো আছে সেখানে টাকার অঙ্কটাও টাকার মোটটাও দেওয়া আছে, এই জন্য দিছি। তোমরা এটা পরীক্ষা না দিলেও কিন্তু চলবে, কোনো দরকার নাই। চলো তাহলে 6 তারিখে কি বলছে? বলছে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। তাহলে এটা আমরা কি নগদ ধরবো নাকি ধারে ধরবো? আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি যে ধারে ধরার কিছু শর্ত থাকে এবং নগদে ধরার কিছু শর্ত থাকে। নগদ ধরলে বলে দিবে, আবার যদি কিছুই বলে নাই কিন্তু দেনা দ্বারা বা পাওনা দ্বারা নামও বলা নাই, তখন আমরা সেটা নগদ ধরে নিব। এই ক্ষেত্রে নগদ বলা নাই, কিন্তু আমরা কার কাছে বিক্রি করছি সেটা বলা আছে, জাহিদ স্টোরস। তার মানে আমরা ধরে নিতে পারি নিশ্চিতভাবে যে এটা ধারে লেনদেন সংগঠিত হয়েছে। তাহলে কি বিক্রয়, বিক্রয় হচ্ছে আয়। আমরা তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় প্রথম ক্লাসে কি বললাম, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। তাহলে বিক্রয়ের কারণে আমার আয় বৃদ্ধি পেয়েছে, বিক্রয় ক্রেডিট হবে। আর দেনাদার হচ্ছে কি আমার সম্পদ। তাহলে যখন আমরা কোনো একজন ব্যক্তির কাছে কোনো ধারে বিক্রি করছি, আমার দেনাদারের সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটা সম্পদ বেড়ে গেছে। সম্পদ বাড়লে কি হবে? ডেবিট হবে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি দেনাদার, অথবা এটার আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তোমরা এখানে ব্র্যাকেট দিয়ে জাহিদ স্টোরস এটা লিখে দিতে পারো চাইলে, কোনো অসুবিধা নেই। আর বিক্রয় হিসাব, তাহলে আমরা এখানে এটা লিখবো ডেবিট, আর এটা হচ্ছে ক্রেডিট। টাকাটা হচ্ছে কত? 15,000 টাকা। টাকার অঙ্ক আমি প্রথমে বলছি, টাকা লিখলে ইচ্ছা, না লিখলে কোনো সমস্যা নাই, একই টাকা, এই ক্ষেত্রে ব্যাপার না। 17 তারিখে বলছে নগদের পণ্য ক্রয়, তাহলে ক্রয়টা হচ্ছে কি? ব্যয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। আর যখন আমি নগদে পণ্য কিনতে গেছি, আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা মানে হচ্ছে সম্পদ, তাহলে নগদ টাকা সম্পদ কমে গেছে, সম্পদ কমলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা লিখতে পারি ক্রয় হিসাব, আর হচ্ছে কি, যদি নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব। এটাকে আমরা লিখবো ডেবিট, আর এটা লিখবো ক্রেডিট। টাকা হচ্ছে 17 তারিখ, তাহলে 35,000। ওকে, 19 তারিখে বলছে কেক বিক্রয়। দেখো এই ক্ষেত্রে কিন্তু কার কাছে বিক্রয় করছে বলা নাই, কোন প্রতিষ্ঠানের কথাও বলা নাই, নগদও বলা নাই, দারও বলা নাই। তারপর আমরা ধরে নিব এটা নগদ, কেননা কার কাছে বিক্রি করছে যদি বলা না থাকে আমরা এটা কিছুতেই নগদ ধরতে পারবো না, ধারে ধরতে পারবো না, এটা আমরা নিশ্চিতভাবে নগদ ধরে নিব। তার মানে ধরে নিতে পারি এটা নগদ লেনদেন হয়েছে 19 তারিখ কেক বিক্রয়। তাহলে আমরা কি বললাম? বিক্রয় হচ্ছে আয়, আর প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। আর কেক বিক্রি করছি আমি নিশ্চয় নগদে বিক্রি করছি, নগদ টাকা আমার প্রতিষ্ঠানে বেড়ে যাবে, নগদ টাকা মানে হচ্ছে সম্পদ, সম্পদ বাড়লে কি হবে? ডেবিট হবে। তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব, আর হচ্ছে কি বিক্রয় হিসাব। ওকে, তাহলে এটা লিখবো ডেবিট, আর এটা লিখবো ক্রেডিট। 19 তারিখে 60,000 টাকা। ওকে, সর্বশেষ যেটা 28 তারিখ বলছে মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন করেন। তো মালিক ব্যবসা থেকে নিজ প্রয়োজনে যেহেতু পণ্য উত্তোলন করে, তাহলে উত্তোলনটা কিসের মধ্যে থাকে? উত্তোলনটা থাকে সবসময় মালিকানা সত্ত্বের মধ্যে। আমরা কি বললাম এই নিয়মের মধ্যে পড়ার সময়, আমি যখন দেখাইছি ডেবিট ক্রেডিট নির্ণয়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে, আর যদি হ্রাস পায় ডেবিট হবে। এই উত্তোলনের কারণে মালিকানা সত্ত্বের কি হয়েছে? মালিকানা সত্ত্ব কমে গেছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। তাইলে যেটার দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে সেটা কি হবে? ডেবিট হবে। অর্থাৎ উত্তোলনকে আমরা কি করব? ডেবিট করব। এখন আমরা দেখব কি উত্তোলন করছে। তাহলে এখানে বলছে নিজ প্রয়োজনের ব্যবসা থেকে মালিক নিজ প্রয়োজনের ব্যবসা থেকে উত্তোলন করে, কি উত্তোলন করছে এটা আমরা জানি না। তাহলে আমরা কি ধরে নিব? নগদ টাকা উত্তোলন করছে, তাহলে আমরা লিখব নগদান হিসাব। ওকে, এটা ডেবিট, আর এটা হচ্ছে
ক্রেডিট, টাকা হচ্ছে 4,500 4,500। এই ক্ষেত্রে যোগ করার কোনো দরকার নেই। তো আমাদের অঙ্ক শেষ। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি কোনো প্রবলেম থাকে তোমাদের অঙ্কে, এই অঙ্ক বুঝতে কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমি অবশ্যই তোমরা কমেন্টস করলে সেটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থেকো। আল্লাহ হাফেজ।